ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল হয়েছে যে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা চার। আমি গ্রাম থেকে আমাকে কিছু ভিডিও পাঠিয়েছে, আমি দেখে খুব অবাক হলাম। লুঙ্গি পরা, স্বাভাবিকভাবে আমাদের গ্রামের মানুষ এইটাই করে, লুঙ্গি পরে, গেঞ্জি পরে, শার্ট পরে নর্মালি চলে যাচ্ছে। সেই মিছিল করতেছে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা চার। এরকম একজনকে আমাদের মিছিল শেষে জিজ্ঞেস করছে, বলছে যে ভাই এবার আমাদের মিছিলের স্লোগান কাগজে ঠিক করে দেওয়া হয়েছে। এগুলো দেওয়ার জন্যই, এগুলো দেওয়ার জন্য ঠিক করে পাঠাই দেওয়া হয়েছে। ডিস্ট্রিক্টে পাঠানো হয়েছে, ডিস্ট্রিক্ট থেকে উপজেলায় পাঠানো হয়েছে, উপজেলা থেকে ইউনিয়নে পাঠানো হয়েছে, ইউনিয়ন থেকে ওয়ার্ডে পাঠাই দেওয়া হয়েছে। আপনি সেই দেশে বিভেদের রাজনীতির কবর রচনা করবেন কি করে? 17 বছরেও আমার বাউফলে এই স্লোগান তৃণমূল পর্যায়ে এত দূর যায় নাই, মানে বিভেদের রাজনীতিটা এই ঠিক গ্রাম পর্যন্ত পৌঁছায় নাই। অথচ খুব দুর্ভাগ্যজনক, ওই যে বললাম না যে যখন আপনি উপর থেকে মেসেজ যাবে, মাথা যখন নষ্ট হয়ে যাবে, মাথা যখন পচন ধরবে, শরীর বাঁচাতে পারবেন না। বিভেদের রাজনীতির সূচনা হয়েছে আমাদের দেশ স্বাধীনের পরে প্রথমেই। যে স্বাধীনতা অর্জিত হয়েছে, স্বাধীনতা এবং স্বাধীনতা পক্ষে বিপক্ষে একটা সূত্র তুলে সর্বোচ্চ বিভাজন করেছে আওয়ামী লীগ। এবং বিগত 15 বছরে এই বিভাজনের যে চূড়ান্ত রূপ তারা পরিগ্রহ করেছে, এটা হঠাৎ করে 10 মাসে, 11 মাসে, 12 মাসে, 1 বছরে আপনি একেবারে মূলোৎপাটিত করে ফেলবেন, শিকড় উপড়ে ফেলবেন, এটা যেমন খুব স্বাভাবিক না। আবার কিন্তু একটা সিগনিফিকেন্ট ব্যাপার আছে যে আমরা যারা বৈষম্য বিরোধী আন্দোলনে লড়াই করলাম একই প্ল্যাটফর্মে, তারা 3 মাস বা 4 মাসও একসাথে চলার একটা রাস্তা বেসিক কিছু ইস্যুতে করতে পারলাম, কেন করতে পারলাম না? তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে যেই ফ্যাসিস্ট এই বিভাজনের রাস্তাগুলো তৈরি করেছে, আমরা কেউ কি ওই রাস্তায় হাঁটা শুরু করলাম। যেই মুক্তিযুদ্ধ, যেই রাজাকার, বাংলা স্যার, এই ইস্যুগুলো আমরা নিয়ে এসে কি ট্যাগিং এর রাজনীতি, যেটা কি চাচ্ছি আমরা। অথচ এই ট্যাগিং এর রাজনীতিতে আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে, এই ট্যাগিং এর রাজনীতি গুম করা হয়েছে, এই ট্যাগিং এর রাজনীতি আয়নাঘর তৈরি করা হয়েছে, এই ট্যাগিং এর রাজনীতি স্লোগান দিয়ে এদেশের মুসলমান আলেম দেশপ্রেমিক লোকদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। তাহলে আমাকে কিন্তু শুধু আওয়ামী লীগ এটা করে গেছে, এখন আওয়ামী লীগ করতেছে দোসররা, ব্যাপারটা কিন্তু সেরকম ভাবলেও আমাদের ডায়াগনোসিসটা যথার্থ হবে না। আমরা তো প্রকাশ্যে দেখতে পাচ্ছি রাস্তায় এই স্লোগান, এবং সেই স্লোগান দেওয়ার পর যে কেউ তাকে থামিয়ে দিচ্ছে, কেউ বলছে এটা। আমি একটা জায়গায় এসে শুনেছি সিনিয়র রাজনীতিবিদ জনাব সালাউদ্দিন সাহেব এটা বলেছেন যে রাজনীতি, মুক্তিযুদ্ধ, রাজাকার এই ইস্যু আমাদের এখনকার এই সময়ের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ না, এবং এই রাস্তায় আমরা হাঁটতে চাই না, কারণ এটা ফেসিস্টের রাস্তা। এটা যতক্ষণে বলা হয়েছে ততক্ষণে এটা অনেক দূর গড়িয়ে গেছে। সেই জায়গাটা আপনাকে, আমাকে, প্রত্যেককেই এবং জনগণের মধ্যে কিন্তু এটা অসম্ভব একটা বিরক্তির উদ্বেগ করেছে। এই উদ্বেগটা একটা পর্যায়ে এসে এমন জায়গায় দাঁড়িয়েছে যে 2024 সালের জুলাই আগস্টে যেই ছাত্র জনতা বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজগুলোতে রাত্রিবেলা হলের গেট ভেঙে নেমে তারা স্লোগান দিয়েছিল যে তুমি কে আমি কে রাজাকার, কে বলেছে, কে বলেছে স্বৈরাচার, 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 সেই একই স্লোগান কিংবা ওই সময়ের স্লোগানকেও কিছুটা অতিক্রম করে আমরা বলবো সেই স্লোগানটা যথার্থ হয় নাই, না দিলে ভালো হতো। বিরক্তির উদ্রেক এমন জায়গায় পৌঁছে যে আমাদের শিক্ষার্থীরা সেই পর্যন্ত স্লোগানে যেতে বাধ্য হলো যে তাদের ক্ষোভের মাত্রাটা, আমরা যারা এখন রাজনীতি করছি অথচ বৈষম্য বিরোধী আন্দোলনের যে ছেলেগুলো, আমাদের যে সন্তানরা, যে শিক্ষার্থীরা জীবন দিয়ে একটা বৈষম্য মুক্ত একটা পরিবেশ তারা চেয়েছিল, রাজনীতিবিদরা রাজনীতি করবে, কাঁধে কাঁধ মিলিয়ে কথা বলবে। আমি গতকালকে একজন বিএনপির সিনিয়র নেতা আমাকে প্রথমে মেসেজ দিয়েছেন, আমি মিটিংয়ে ছিলাম, কথা বলতে চাচ্ছেন। আমি খুব সম্মান করেই বলছি যে এটা আমার কাছে খুব ব্যতিক্রম মনে হয় নাই, কিন্তু এটা আমার খুব প্রত্যাশার জায়গা যে আমি ওনার বয়সে ছোট, রাজনীতিতে ছোট, কিন্তু উনি কথা বলেছেন, খোঁজ নিয়েছেন, শুধু খোঁজ নিয়েছেন এটা যেন মাসুদ বা ভাই বলছেন, কিন্তু উনি আমাকে মাসুদই ডাকতে পারেন, বয়সে এতটা উনি আমার চেয়ে বয়স্ক। কিন্তু আলহামদুলিল্লাহ উনি আমাকে বলছেন যে মাসুদ আমি শুধু ফোন করেছি আপনাকে, যে আমরা একসাথে ছিলাম না। আমি বললাম হ্যাঁ একসাথে ছিলাম তো। বলছে জেলখানা আমরা একসাথে খোঁজখবর নিইনি? আমি বললাম হ্যাঁ খোঁজখবর নিয়েছি তো আমরা। বলছে তাহলে মাসুদ আজকের পরিস্থিতিটা কেন? এইটা আপনাকেও কথা বলতে হবে, এবং আমাকে এইভাবে মেনশন করেছেন যে আপনাকে কথা বলতে হবে এটা নিয়ে। আমি বললাম যে আপনি তো নিশ্চয়ই আমার কথা শোনেন বলে এটা বলেছেন। আমি খুবই নিজেকে সম্মানিত বোধ করি যে আপনার মতো মানুষ আমার কথা হয়তো দুই একটা শুনেন। আপনি বলে যে আমি শুনি না, শুধু শুনি বলি আপনাকে আমি দায়িত্ব দিলাম যে আপনি এটা নিয়ে কথা বলবেন। দেখেন এটা কিন্তু একটা রাজনৈতিক দল, জাতীয়তাবাদী দলের একজন
নেতার বক্তব্য, তার একটা অভিমত, তার একটা প্রতিক্রিয়া, তার একটা প্রত্যাশা যে আমাদেরকে এক জায়গায় কথা বলতে হবে, আমাকে আলাদাভাবে উনি অ্যাসাইন করেছেন যে টেনে কথা বলতে হবে আমাদের। এবং আমি এই টকশোতে বলি যে টকশোতে যখন কথা বলি, কথার মাঝে যখন অফ দ্য রেকর্ড থাকে, তখন আমরা নিজের আলাপ করি যে মাসুদ ভাই আসলে যাই বলেন কথা কিন্তু আমাদের বলতে হবে, কারণ বিভেদ হলে আমাদের তৃতীয় শক্তি আসবে। তৃতীয় শক্তি বলতে আমরা কোনো একটাকে মেনশন করছি না, তৃতীয় শক্তি কিন্তু আমাদের অনেকগুলো মিলে তৃতীয় শক্তি। আমাদের পার্শ্ববর্তী আধিপত্যবাদ আছে, আমাদের মধ্যে লুকিয়ে থাকা ফেসিবাদ বিরোধী শক্তি এখনো তো সব আমরা আইডেন্টিফাই করতে পারি নাই, আমাদের প্রশাসনের দোসর যারা আছেন, আমাদের এই গণমাধ্যম জগতে আপনি খেয়াল করবেন এখনো বিবিধের রাজনীতিতে, আমি এই কথাটা বলি সকল সাংবাদিকদের প্রতি সম্মান রেখে বলছি যে কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ এখনো আমি বলি যে রাজনীতিবিদদের ঐক্যবদ্ধ ভূমিকা পালন এবং বিভেদহীন হওয়ার চাবিকাঠির জায়গা থেকে গণমাধ্যমগুলোরও কিন্তু একটা জবাবদিহিতা এবং দায়বদ্ধতার অনেক বড় জায়গা আছে। কোন নিউজটা করলে আমাদের জাতীয় ঐক্য আরও মজবুত হবে সেই জায়গাটা বাদ দিয়ে যদি আরেকটা লাইন ওখানে চাইলে যোগ করে দেওয়া যায়, এবং এমন একটা লাইন যোগ করে দেওয়া হচ্ছে, ওই যে কোরআনে আমরা আয়াত ছোট সময় বলতাম লা তাকরাবুস সালাত, তোমরা নামাজের ধারে কাছে যাইও না, এই কথা বলে আপনি যদি ছেড়ে দেন তো ছেড়ে তো দিতেই পারেন, এটা তো একটা সেন্টেন্স, কিন্তু সেন্টেন্সটা একটা অপূর্ণাঙ্গ, ইনকমপ্লিট, এটা কিন্তু আপনি বলছেন না। সে এটা দেখে বলতেছে ও তাহলে তো জামাত বিএনপি লেগে গেছে, মানে তাতে সে খুব খুশি হয়ে যাচ্ছে, কারণ তার তো মানে ইনডোরে তার একটা এরকম মানে অ্যাসাইনমেন্ট আছে, তাকে হয়তো কেউ কেউ পিছন থেকে প্রমোট করছেন। সেই জায়গায় আমি বলি যে আমাদের সব জায়গা থেকে আমরা যদি কনসার্ন নিতে পারি এবং রাজনীতিবিদের জায়গা থেকে আমরা রাজনীতির যারা মূলত জাতীয় পর্যায়ে ভূমিকা রাখেন তারা যদি রাজনীতির চক্রান্তটা বুঝতে পারে এবং তার পরবর্তী ধাপটা যে তার প্রতিফলটা কি, তার প্রতিক্রিয়াটা কি, আফটার ম্যাথটা কি, রিয়াকশনটা কি, সেটা যদি আমার সামনে থাকে, সেটা তো আছে 2008-এ আছে, 2014-তে আছে, 2018-তে আছে, 2024-এ আছে, এখন 25-26-এ এসেও কিন্তু আমাদের সামনে এটা হেডেকের কারণ যে রাজনীতিবিদদের অনৈক্যই একটা দেশের সবচেয়ে বড় সমস্যা তৈরি করেছিল, ভবিষ্যতেও করতে পারে। আমি ওইখান থেকে বিবিধের এই জায়গাটা হচ্ছে যে আমাদের রাজনীতিবিদ হিসেবে আমাদের যেমন দায়িত্ব নিতে হবে এবং রাজনীতিবিদদের মধ্যে যারা আবার সিনিয়র পার্সোনালিটিস আছেন, সিনিয়র লিডারশিপে যারা আছেন, তারা তাদের কথা বলার মধ্য থেকে কিন্তু একটা মেসেজ দেন, যে মেসেজটা সেকেন্ড লেভেল, থার্ড লেভেল, ফোর্থ লেভেল, ইভেন গ্রাসরুট লেভেল পর্যন্ত ওটাকে ক্যারি করা হয়। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন এক যে জার্নালিস্ট এবং একজন নাগরিক হিসাবে যখন ঢাকায় স্লোগান উঠেছে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, আমি আপনাকে একটা কথা খুব কঠিনভাবে বলি, 17 বছরেও আমার বাউফলে এই স্লোগান তৃণমূল পর্যায়ে এত দূর যায় নাই, মানে বিভেদের রাজনীতিটা এই ঠিক গ্রাম পর্যন্ত পৌঁছায় নাই। অথচ খুব দুর্ভাগ্যজনক, ওই যে বললাম না যে যখন আপনি উপর থেকে মেসেজ যাবে, মাথা যখন নষ্ট হয়ে যাবে, মাথা যখন পচন ধরবে, শরীর বাঁচাতে পারবেন না। এই বছর এটা দেখলাম ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল হয়েছে, মানে মাসুদ ভাই ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল হয়েছে, আমরা তো দেখি যে কেন্দ্রীয় নেতাদের সম্পর্ক খুব ভালো বিএনপি জামাত। আমি বলি যে এই ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল হয়েছে যে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। আমি গ্রাম থেকে আমাকে কিছু ভিডিও পাঠিয়েছে, আমি দেখে খুব অবাক হলাম। লুঙ্গি পরা, স্বাভাবিকভাবে আমাদের গ্রামের মানুষ এইটাই করে, লুঙ্গি পরে, গেঞ্জি পরে, শার্ট পরে নর্মালি চলে যাচ্ছে, সেই মিছিল করতেছে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। এরকম একজনকে আমাদের মিছিল শেষে জিজ্ঞেস করছে, বলছে যে ভাই এবার আমাদের মিছিলের স্লোগান কাগজে ঠিক করে দেওয়া হয়েছে, এগুলো দেওয়ার জন্যই, এগুলো দেওয়ার জন্য ঠিক করে পাঠাই দেওয়া হয়েছে। ডিস্ট্রিক্টে পাঠানো হয়েছে, ডিস্ট্রিক্ট থেকে উপজেলায় পাঠানো হয়েছে, উপজেলা থেকে ইউনিয়নে পাঠানো হয়েছে, ইউনিয়ন থেকে ওয়ার্ডে পাঠাই দেওয়া হয়েছে। আপনি সেই দেশে বিভেদের রাজনীতির কবর রচনা করবেন কি করে? ইটস ডিরেকশন। আমরা তো এটা ছড়িয়ে দিচ্ছি, বিভেদটা আমরা কমানোর প্রক্রিয়ার পরিবর্তে আমরা রাজনীতিবিদ এটাকে ছড়িয়ে দিচ্ছি। সেই জায়গায় আমি বলছি যে সিনিয়র লিডারশিপ যারা আছেন তাদের মধ্যে সম্পর্ক ভালো আছে, হয়তো মুখে মুখে ভালো থাকে, ওপেনে ওই যে বললাম না, ওপেনে একরকম, গোপনে আর এক রকম। ওপেনে সে বলেন এইটা করতে হবে, এটা করতে হবে, গোপনে তিনি কিন্তু ওটাকে ধারণ করতে পারেন না।